দেখো আজকের এই ক্লাসে যে যে অধ্যায়গুলো থেকে আমরা অঙ্কগুলো করব, যেমন আয়তঘন, তারপর লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু, গোলক, এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে এক্সট্রা যে সমস্ত অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসে সেই সব অঙ্কগুলো নিয়েই আজকে আমি ভিডিওটা করছি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার পরিমিতি থেকে এক্সট্রা অঙ্কের ভিডিও নিয়ে আসুন, তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো প্রথমে একটা সহজ অঙ্ক থেকে আমরা শুরুটা করছি। দেখো অঙ্কটা কি বলেছে, একটি সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান, দেখাও চৌপলটি একটি ঘনক। তাহলে একটা সমকোণী চৌপল আছে, সেইটাকে আমাকে দেখাতে হবে ঘনক। তাহলে প্রথমেই তুমি যেটা করবে, আগে ধরে নাও, ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্যটাকে আমরা কিছু একটা ধরে নিচ্ছি এক্স একক, তিনটাকে আমরা ধরছি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। আচ্ছা, প্রস্থকে আমি ধরে নিচ্ছি ওয়াই একক এবং উচ্চতা এইটাকে আমরা ধরে নিচ্ছি জেড একক। ঠিক আছে, একটা সমকোণী চৌপলের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা আমরা ধরে নিয়েছি। এরপর তুমি একবারে লিখে দাও শর্তানুসারে। কি বলেছে শর্তটা ভালো করে পড়বে। বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক, তাহলে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, তার অর্ধেক মানে তাকে 2 দিয়ে ভাগ করে দাও। এইটার সঙ্গে সমান হবে কি, বলেছে কর্ণের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সমান। তাহলে কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার বর্গ মানে টোটালটার হোল স্কোয়ার। দেখে নাও শর্তটা, তুমি সমগ্র তলের ক্ষেত্রফলটা এইভাবে মনে রাখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক, ওই জন্য 2 দিয়ে ভাগ করেছি। এইটা সমান কর্ণের যে দৈর্ঘ্য তার বর্গ করে দাও, মানে এটার সঙ্গে এটা সমান। এখান থেকে আমাদের কি দেখাতে হবে, ঘনক দেখাতে হবে। ঘনক মানে কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান দেখাতে হবে। মানে আমরা যদি দেখাতে পারি এক্স সমান ওয়াই সমান জেড, তাহলেই প্রমাণটা চলে আসবে। 2 এর সঙ্গে 2 কেটে দাও, তাহলে এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স, এই রুটের আবার হোল স্কোয়ার আছে দেখো, তাহলে এই হোল স্কোয়ার আর রুট উঠে যাচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমরা যদি সবকে একদিকে এনে শূন্য করে দিই, তাহলে আমি কি করছি, এই তিনটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই কি হবে, মানে মাইনাসটাকে আমি অ্যাডজাস্ট করে একবারে লিখে দিচ্ছি। এটা যা আসে আগে লিখে দাও, এরপর এই তিনটা মাইনাস হয়ে যাবে, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, আর এক সাইডটা শূন্য হয়ে যাবে। এরপর এইটা থেকে তুমি কি করবে, উভয় পক্ষে একটা যদি 2 গুণ করে দাও, তাহলে সবার সঙ্গে 2 গুণ হয়ে যাবে, 2x স্কোয়ার 2y স্কোয়ার 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। ডান দিকে 2 এর সঙ্গে 0 গুণ করো, 0। কি করেছি, উভয় পক্ষে একটা 2 আমি গুণ করেছি। ঠিক আছে, তুমি সাইডে লিখে রাখতে পারো, আমি আর লিখছি নি। এরপর
দুটা এক্স স্কোয়ার, দুটা ওয়াই স্কোয়ার, দুটা জেড স্কোয়ার আছে। তাহলে এখান থেকে একটা এক্স স্কোয়ার নাও, এই যে -2xy, আর একটা ওয়াই স্কোয়ার আমাদের দরকার। ঠিক আছে, এই যে এক্স ওয়াই, ওই জন্য এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে এক কাছে আমি রেখেছি, আবার প্লাস দেখো ওয়াই জেড আছে, ওই জন্য ওয়াই স্কোয়ার -2yz প্লাস জেড স্কোয়ার, আবার প্লাস জেড এক্স আছে দেখতে পেয়েছ, তাহলে জেড স্কোয়ার নাও, -2zx বা এক্স জেড করতে পারো, আর প্লাস এক্স স্কোয়ার, 0। ঠিক দেখো, দুটা এক্স স্কোয়ার, দুটা ওয়াই স্কোয়ার, দুটা জেড স্কোয়ার চলে এসছে। তাহলে প্রথম তিনটার জন্য, মানে এখান থেকে এইটার জন্য a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। আবার এই তিনটার জন্য সেইটাও a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। আবার এই তিনটার জন্য সেইটাও a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। ডান দিকে আছে 0। এরপর এখান থেকে আমরা কি বলতে পারবো, তিনটা বর্গের দেখো সমষ্টিটা 0, তাহলে তিনটা বর্গের সমষ্টি যখন এরকম 0 হবে, তারা আলাদা আলাদা করে 0 হবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, সেটাও 0, y মাইনাস জেড তার হোল স্কোয়ার, সেটাও 0, আর জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এইটাও 0। প্রত্যেকটাই দেখো আলাদা আলাদা করে 0 আমি করে দিয়েছি, তুমি সাইডে লিখে রাখবে কি জন্য 0টা আমরা বলছি। তাহলে এখান থেকে হোল স্কোয়ারটা যদি 0 হয়, তাহলে সে নিজেও 0। তাহলে এখান থেকে তুমি পাবে x সমান y, এইটা y মাইনাস জেডটা 0 হবে, তাহলে y সমান হয়ে যাবে z। আবার এখান থেকে z মাইনাস এক্স সেটা 0, তাহলে z সমান x। এই তিনটা থেকে আমরা কি পাবো, x সমানে y বলছি, আবার এখানে y সমান z বলছি, আবার এখানে z সমান x বলছি। তাহলে অতএব আমরা বলতে পারবো x সমান y সমান z, মানে তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান। দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান হয়ে গেছে, ওই জন্য এটি একটি ঘনক, এটি একটি ঘনক। ঠিক আছে, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখে নাও অঙ্কটা, খুবই সহজ অঙ্ক। এরপর 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, খুব ভালো করে কিন্তু অঙ্কটা পড়বে। 11 সেমি বহিঃ পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাঁচ যদি 0.2 সেমি পুরু হয়, তবে 5টি টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে একটা টিউবলাইট আছে, লম্বাটা বলে দেওয়া আছে 105 সেমি, আর বাইরের দিকের বলেছে দেখো যে 11 সেমি বহিঃ পরিধি বিশিষ্ট। ঠিক আছে, মানে পরিধিটা, মানে বাইরের যে পরিধি সেটা কত, 11 সেমি। তাহলে এখান থেকে আমরা বাইরের দিকের ব্যাসার্ধটা বার করতে পারবো। যদি আমরা ছবিটা আঁকি, দেখো একটা টিউবলাইট মানে দেখতে লম্ববৃত্তাকার চোঙের মতো, তাহলে ছবিটা আঁকলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আগে ছবিটা আঁকা যাক। তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ আর ভিতরের দিকের ব্যাসার্ধ, এই দুটি জিনিস আমাদের জানতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ছবি, দেখতে অনেকটা এই টাইপের হবে। এই যে লম্বাটা, এইটা বলে দেওয়া আছে 105 সেমি, আর এই যে পুরু, এখানে কাঁচ আছে পুরু, এইগুলো সব বলে দেওয়া আছে কত, এইটা 0.2 সেমি পুরু বলে দেওয়া আছে, মানে পুরুটা 0.2। তাহলে কি আমাদের করতে হবে, আমরা যদি একটা টিউবলাইটে
কতটা কাঁচ আছে সেটা যদি বার করতে পারি, আমাদের চাইছে 5টা টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে। তাহলে একটার বার করে তাকে আমরা 5 দিয়ে গুণ করে দেবো, তাহলেই 5টার পেয়ে যাব। তার জন্য কাঁচ তো এখানে আছে, তাহলে এইটার আয়তনটা আমরা কি করে বার করব, মানে ঘনফলটা কি করে বার করব? তার জন্য তোমাকে বাইরের দিকের ব্যাসার্ধ জানতে হবে আর ভিতরের ব্যাসার্ধ জানতে হবে। সূত্রটা কি হয়? এইটার আয়তনের সূত্র হয় পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু এইচ। এখানে r1 মানে বাইরের দিকের ব্যাসার্ধ আর r2 মানে ভিতরের দিকের ব্যাসার্ধ। এই সূত্রে শুধু আমরা বসাবো, তাহলেই একটা টিউবলাইটে কতটা কাঁচ আছে সেটা আমরা বার করতে পারবো। তাহলে প্রথমেই তুমি ধরে নাও, ধরি টিউবলাইটের বাইরের দিকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি r1, তুমি r2 বা যে কোনো ধরতে পারো। টিউবলাইটের বাইরের ব্যাসার্ধ বা বহি ব্যাসার্ধ তুমি লিখতে পারো r1, এত সেমি। যেহেতু সেমিতে আছে আমরা সেমি ধরেছি। এখানে দেখো বাইরের দিকের যে পরিধি সেইটা বলে দিয়েছে কত, 11 সেমি। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে 2 পাই r1 সমান 11। পরিধির সূত্র কি হয়? 2 পাই r, এখানে r এর জায়গায় আমি ধরেছি r1। তাহলে এখান থেকে তুমি r1 সমান পেয়ে যাবে 11 গুণিত 2টা যখন এপাশে লিখবে 1 এর 2, 22 এর 7, এখানে লিখো 7 এর 22। তাহলে 11 2 এ 22, তুমি পাবে r1 সমান 7/4। এই যে 7/4, এইটাকে তুমি দশমিকও করতে পারো। কত হবে? 4 একে 4, দেখে নাও, 4 একে 4 3, 30, 4 7 28, 2 20, 4 5 20। তাহলে আমরা পাবো 1.75 এত সেমি। বাইরের দিকের ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। এরপর এই ভিতরের দিকের ব্যাসার্ধ, এবং ভিতরের ব্যাসার্ধ কত হবে? দেখো ছবিটার দিকে দেখো, বাইরের দিকের ব্যাসার্ধ আমরা পেয়েছি, সেখান থেকে এইটা পুরো 0.2, তাহলে এই টোটালটা থেকে আমরা যদি 0.2 বাদ দিই তাহলে এইটুকুটা পাবো, ভিতরের ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এখানে এই 1.75 থেকে তুমি বাদ দিয়ে দাও 0.2, এইটুকুটা পুরো বলে দেয়া আছে, ওই জন্য এটা বাদ। তাহলে যা হবে এত সেমি। তাহলে বিয়োগটা যেভাবে করবে 0.2, তাহলে 0.2 5 5 1 মানে 1.55 এত সেমি। ঠিক আছে? তাহলে এই টিউবলাইটটাই কতটা কাঁচ আছে, অতএব টিউবলাইটে কাঁচ আছে কি করবে? তাহলে এই যে সূত্র পাই r স্কয়ার এইচ, এখানে r স্কয়ারের জায়গায় তুমি লিখো r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার। তাহলে পাই ইন্টু এইটা দেখো আমি r1 ধরেছি 1.75 তার হোল স্কয়ার, আর এইটা r2 তুমি ব্র্যাকেটে লিখে রাখতে পারো r2 বলে। তাহলে 1.55 তার হোল স্কয়ার, ব্র্যাকেট দাও, আর h মানে কত? ওই যে 105। ঠিক আছে? তাহলে পাই r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইন্টু h, যা হবে এত ঘন সেমি।
ঘন সেমি। এইটাই হবে আমাদের যে একটা টিউবলাইটে কতটা কাঁচ আছে। এরপর দেখো এইটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। পায়ের মান 22/7। আচ্ছা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যা হয়, একবার a প্লাস বি, আরেকবার a মাইনাস বি, আর এইটা যা আছে থাকবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 22/7 গুণিত কত হবে 5 5 10 0, হাতে থাকবে 1, 7 5 12 আর হাতে রেখে 13 3, হাতে থাকবে 1 1 1 2 1 3, আর গুণিত যখন এটা আমরা বিয়োগ করব 5 আর 5 মিলে গেল 0, 5 থেকে 7 2.0 গুণিত 105। ঠিক আছে, দশমিক তুলে দাও, নিচে করে দাও 100, এখানেও তুলে দাও 100 করে দাও। দেখো কি কাটছে, 0 0 0 0, 2 5 10, আচ্ছা 5 2 10, 5 1 5, 7 3 21, আর কি কাটছে দেখো তো, এখানে 22 আর 10 কাটাকুটি করা যাবে, তুমি 2 দিয়ে কাটতেই পারো, 2 11 22, 2 5 10, কিন্তু সেই 5 দিয়ে আর কিছু কাটবে, তার জন্য উপরে এগুলোকে তুমি গুণ করে একটার পর দশমিক বসিয়ে দাও। তাহলে এখানে তুমি যেটা পাবে, দেখো 33 এর সঙ্গে 3 গুণ করো 99, তাহলে 99 এর সঙ্গে এই যে 22, 9 2 18 8, হাতে থাকবে 1, 9 2 18 1 19, আর এখানেও হবে 198, 8 8 9 17 7, 9 1 10 1 11 1 2, মানে এখানে পাচ্ছ 2 1 7 8 নিচে 10, এত ঘন সেমি। ঠিক আছে, তুমি দশমিকে করতেই পারো, 2 1 7 মানে 217.8 ঘন সেমি। এইটা আমরা পাচ্ছি একটা টিউবলাইটে কতটা কাঁচ আছে। আমাদের বার করতে হবে 5টা টিউবলাইট তৈরি করতে গেলে কত কাঁচ লাগবে, মানে কত ঘন সেমি কাঁচ লাগবে। এইটাকে শুধু তুমি 5 দিয়ে গুণ করে দাও। অতএব 5টি টিউবলাইট তৈরি করতে মোট কাঁচ লাগবে 5 গুণিত 217.8 এত ঘন সেমি। কত হচ্ছে, তাহলে 5 দিয়ে যখন আমরা গুণ করব, আমি এখানটাই করছি, দেখো দশমিক এখন বাদ দাও, আমরা একটার পর দশমিক বসিয়ে দেবো। তাহলে 5 আসতে 40 0, হাতে থাকবে 4, 5 7 35 আর 4 39 9, হাতে থাকবে 3, 5 1 5 3 8, 5 2 10। তাহলে তুমি পাচ্ছ কত, একটার পর দশমিক বসিয়ে দাও 1089, তাহলে 1089 এত ঘন সেমি। ঠিক আছে, এইটাই হবে আমাদের উত্তর। তাহলে অঙ্কটার মধ্যে কি আছে বলো, ছবিটা ভালো করে বুঝতে হবে, শুধু একটা টিউবলাইটে কতটা কাঁচ আছে সেইটা তোমাকে বার করতে হবে, দিয়ে 5 দিয়ে গুণ করে দাও, তাহলেই 5টা টিউবলাইট তৈরি করতে কত কাঁচ লাগবে পেয়ে যাবে। দেখে নাও। এর পরের যে অঙ্কটা আছে, কি বলেছে অঙ্কটা ভালো করে পড়বে। বলেছে 9 সেমি দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে। এই জল 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি চোঙাকৃতি বোতলে রাখা যাবে, সেইটা আমাদের চাইছে। তাহলে একটা অর্ধগোলাকার পাত্র এইটি সম্পূর্ণ জলপূর্ণ আছে। ঠিক আছে, আমরা এইটা ধরে নিচ্ছি।
ছবিটা দেখতে এই টাইপের। এইটার বলেছে 9 সেমি দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট, মানে এইটার যে ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ সেটা হচ্ছে 9 সেমি। বলেছে এই যে জলটা আছে, এই জলটা 3 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাহলে ব্যাস যদি 3 সেমি হয় নিশ্চয়ই ব্যাসার্ধ কত হবে 3/2, 1.5 সেমি, আর উচ্চতা 4 সেমি, তাহলে উচ্চতাটা হয়ে যাবে 4 সেমি, এটা 4 সেমি। বলেছে এইরকম কতগুলা বোতলে তুমি এই জলটাকে রাখতে পারবে, সেটা আমাদের চাইছে। তাহলে প্রথমে আমরা দেখি যে এখানে কতটা জল আছে, এটা আমাদের জানতে হবে আগে। তাহলে তুমি লিখে দাও অর্ধ গোলাকৃতি পাত্রটির ব্যাসার্ধ মানে অন্তঃব্যাসার্ধ 9 সেমি বলে দেওয়া আছে। তাহলে তুমি এইটার আয়তনটা বার করতে পারবে। তার সূত্র কি হয়, অর্ধগোলক কিন্তু বলেছে, ওই জন্য 2/3 পাই আর কিউব হয়, মানে 9 হোল কিউব, এত ঘন সেমি। এইটাকে ক্যালকুলেশন আর করছি নি, আমরা পরে করব। এরপর চোঙাকৃতি যে বোতলটা আছে, তাহলে লিখে দিচ্ছি বোতলটির ব্যাস সমান কত 3 সেমি, অতএব ব্যাসার্ধ কত হয়ে যাবে তার অর্ধেক 3/2, 1.5 সেমি, এবং উচ্চতা কত 4 সেমি বলে দেওয়া আছে। তাহলে এই বোতলটার আয়তনটা কত হবে, তাহলে বোতলটির আয়তন বা বোতলটিতে জল ধরবে, সূত্র কি হয় পাই আর স্কয়ার এইচ, চোঙের ক্ষেত্রে পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই আর স্কয়ার মানে 1.5 তার হোল স্কয়ার, আর এইচ 4, এত ঘন সেমি। তাহলে কটা বোতল লাগবে তুমি এইটা দিয়ে ভাগ করে দাও, উত্তর চলে আসবে। অথবা আমরা যদি ধরে নিই যে এক্সটি বোতল লাগবে, তাহলে এক্সট্রা বোতলের আয়তন যা হবে এইটার সঙ্গে সমান হবে, মানে টোটাল জলটা ওই এক্সট্রা বোতলে তো যাবে, তাহলে এক্সট্রা বোতলে যে জল থাকবে এই জলের সঙ্গে সমান হবে, তো ওই জন্য দুটো আয়তনকে আমরা সমান করে দেবো। তাহলে ধরি এক্সটি বোতল লাগবে, ঠিক আছে। এই জলটা কটা বোতলে ভরা যাবে আমরা ধরে নিয়েছি এক্সটি বোতল তার জন্য লাগবে। তাহলে শর্তানুসারে তাহলে একটা বোতলের আয়তন যদি এইটা হয়, এক্সট্রা বোতলের আয়তন কত হবে এক্স গুণিত এইটা হোল স্কয়ার, এইটা সমানই এই যে 2/3 পাই 9 হোল কিউব। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এইটার আয়তন বার করেছি, এইটার আয়তন বার করেছি, তার জন্য যা করার করেছি আমি। তুমি সরাসরি এইটাকে এইটা দিয়ে ভাগ করতে পারো, অথবা তুমি ধরে নাও যে এক্সট্রা বোতল লাগবে, তাহলে এক্সট্রা বোতলের আয়তন যা তার সঙ্গে এটা সমান, এখান থেকে তুমি এক্স এর মানটা বার করো। তাহলে এক্স সমান কত হবে, পাই আর পাই কেটে দাও, ডান সাইডে কে আছে 2/3, 3 বার 9 লিখে দাও আগে, 3 বার 9, আর 4 এ পাশে যখন আমরা লিখবো 1/4, 1.5 দুবার, তাহলে 1/1.5, 1/1.5। জিনিসটা ক্লিয়ার হয়েছে। এইটাকে কাটাকুটি করলেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে দশমিক তুলে দিয়ে উপরে 10 করে দাও, দিয়ে কাটাকুটি করো। কি কাটছে দেখো,
5 3 15, 5 2 10, 5 3 15, 5 2 10। আচ্ছা 3 3 9, এই 3 এর সঙ্গে এই 3 কেটে গেল। 2 2 4, 2 এর সঙ্গে 2 কেটে গেল। 3 3 9, আর দেখো কাটছে নেই। তাহলে এখানে যেটা আছে 3 আছে, 9 আছে, একটা 2 আছে, কত হবে? 3 দুগুণে 6, 6 লং 54। তাহলে x এর মান 54 মানে আমরা বলতে পারবো অতএব 54টি বোতল লাগবে, 54টি বোতল লাগবে। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা একবার। দেখো এর পরের যে অঙ্কটা বলেছে, কি বলেছে? এইটা হচ্ছে একটা গোলক থেকে অঙ্ক। দেখো দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27 বলে দেওয়া আছে। গোলক দুটির ব্যাসার্ধের সমষ্টি 7 সেমি হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অন্তর কত? এখানে অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে প্রথমে আগে তোমাকে জানতে হবে যে গোলক দুটার ব্যাসার্ধটা কত। যদি গোলক দুটার ব্যাসার্ধ আমরা বার করতে পারি তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের অন্তরটা আমরা বার করতে পারবো। তাহলে তুমি কি করবে? প্রথমেই আগে ধরে নাও, ধরি গোলক দুটির ব্যাসার্ধ, একটাকে আমরা ধরে নিচ্ছি R1 সেমি, যেহেতু সেমিতে আছে এককটা, ও আরেকটাকে আমরা ধরছি R2 সেমি। ঠিক আছে, ধরি গোলক দুটির ব্যাসার্ধ একটা R1 সেমি ও আরেকটা R2 সেমি, যেখানে R1টা R2 থেকে বড়। এরপর তুমি লিখে দাও শর্তানুসারে আয়তনের অনুপাত বলে দেয়া আছে। তাহলে গোলক দুটার আয়তন কি হবে? আয়তনের সূত্র কি হয়? 4/3 পাই আর কিউব হয়। তাহলে এখানে হবে 4/3 পাই, আর এর জায়গায় আছে R1, তার নিচে লিখো 4/3 পাই, কত হবে? R2 কিউব। আয়তনের যে অনুপাত 64:27 বলে দেওয়া আছে, দেখো মানে 64/27। এখান থেকে তুমি R1/R2 বার করতে পারবে। 4/3 পাই 4/3 পাই কেটে দাও, কেটে গেল। তাহলে R1/R2 তার হোল কিউব আমরা লিখতেই পারি। 64কে তুমি লিখে দাও 4, 27কে লিখো 3, তার হোল কিউব। বা R1/R2 তুমি পাবে 4/3। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আয়তনের অনুপাত বলে দিয়ে আছে, সেখান থেকে আমরা R1/R2টা বার করেছি। এরপর কি করব? এখানে দেখো এখান থেকে অঙ্কটা করা যায়, অথবা তুমি যদি একটা কাজ করো যে R1টাকে ধরে নাও আর R2টাকে ধরে নাও, তাহলে R1/R2 মান আগে থেকে বার করো, দিয়ে সমগ্র তলের ক্ষেত্রফলের অন্তর যেটা আমাদের বলেছে শুধু সেখানে আমি মানটা বসিয়ে দেবো। কি করছি দেখো, ধরি R1 সমান আমরা ধরে নিচ্ছি 4K, অনুপাত আছে, আর R2টাকে আমরা ধরছি 3K, যা আছে তার সঙ্গে আমরা একটা K গুণ করেছি, যেখানে Kটা শূন্য কখনোই হবে না, নট ইকুয়াল টু 0। এরপর যেটা আমাদের বলে দিয়েছে যে ব্যাসার্ধের যে যোগফল সেইটা সমান দেখো বলে দিয়েছে 7 সেমি, এবং R1 প্লাস R2 এইটা সমান 7 বলে দিয়েছে। তুমি এখান থেকে কোণাকোণি গুণ করে R1 সমান বার করে এখানে বসে দাও, তাহলে R2 পাবে, সেই R2 এখানে বসাও, R1 পাবে। সেইটার থেকে এইটা হচ্ছে সহজ, মান বসিয়ে দাও। তাহলে 4K প্লাস 3K সমান 7, 4 আর 3 7, তাহলে 7K ইকুয়াল টু 7, বা K সমান তুমি পাবে 7/7 মানে 1। K এর মান যদি 1 হয় তাহলে R1 4, R2 3, এখানটা আমরা বসিয়ে দিচ্ছি। অতএব
গোলক দুটির ব্যাসার্ধ আমরা কিন্তু পেয়ে গেছি, একটা 4 সেমি ও 3 সেমি, যেহেতু এককটা সেমিতে আছে। ব্যাসার্ধ পেয়ে গেছি মানে অতএব গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অন্তর এটা আমাদের চাইছে। সূত্র কি হয়? 4 পাই আর স্কোয়ার হয়। তাহলে এখানে হবে 4 পাই r1 স্কোয়ার মাইনাস 4 পাই r2 স্কোয়ার। যেহেতু তোমরা r1টা লিখেছি, দেখো r1টা r2 থেকে বড়, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ। তুমি 4 পাই কমন নিয়ে নাও, r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার কত হবে? r1 মানে 4, r2 মানে 3, তাহলে 4 পাই 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, তাহলে 4 গুণিত পায়ের মান 22 এর 7, 16 থেকে 9 বাদ দাও, 9 7 এ 16 মানে 7, যা হবে এত বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি কত হচ্ছে দেখো। তাহলে 7 আর 7 কেটে দাও, 4 কে 22 দিয়ে, মানে 22 গুণিত 4 88 বর্গ সেমি। এইটাই হবে আমাদের উত্তর। কি আছে বলো অঙ্কটাই? r1 r2 এর মান বার করো, দিয়ে শুধু এই সূত্রটাই তুমি বসিয়ে দাও, তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে। এর পরের যে অঙ্কটা বলেছে দেখো, এটা হচ্ছে চোঙ থেকে একটা অঙ্ক। বলেছে কোন চোঙের আয়তন v, সমগ্র তলের ক্ষেত্রফল s, উচ্চতা h এবং ভূমির ব্যাসার্ধ r একক হলে প্রমাণ করো s সমান 2v × 1/h প্লাস 1/r। এই প্রমাণটা দেখো তুমি ডান পক্ষ থেকেও করতে পারো, আমি বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণটা করব। খুবই সহজ একটা প্রমাণ। কি বলেছে আমি লিখে রাখছি, s সমান 2v × 1/h প্লাস 1/r, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমেই তুমি লিখে রাখো, চোঙটির ব্যাসার্ধ বলেছে r একক, এখানে ক্যাপিটাল R, উচ্চতা h একক, আর কি বলেছে? চোঙটার আয়তন, চোঙটির আয়তনকে v বলা আছে। কত? চোঙের আয়তনের সূত্র কি হয়? পাই r স্কোয়ার h, তাহলে পাই এটা r মানে r স্কোয়ার আর h, এত ঘন একক। চোঙটার আয়তন পাই r স্কোয়ার h যা সূত্র হয়, এখানে r মানে দেখো ক্যাপিটাল R আর h মানে ক্যাপিটাল H, এবং সমগ্র তলের ক্ষেত্রফল, s বলে দেওয়া আছে। তাহলে s সমান কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? এই যে চোঙ, ছবির দিকে দেখো একটা চোঙ, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়? 2 পাই RH বক্রতলের ক্ষেত্রফল, তার সঙ্গে এখানে একটা পাই r স্কোয়ার আছে, এখানে একটা পাই r স্কোয়ার আছে, দুটাই তো বৃত্ত, তাহলে 2 পাই r স্কোয়ার যোগ করে দাও, এইটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 2 পাই RH, r মানে কিন্তু এখানে এই যে ক্যাপিটাল R আর h মানে ক্যাপিটাল H, তার সঙ্গে হবে 2 পাই r স্কোয়ার, 2 পাই r স্কোয়ার, মানে যেভাবে থাকবে বলে দিয়া সেইভাবে তুমি লিখবে, এত বর্গ একক।
ঠিক আছে, এরপর আমাদের চাইছে কি এস সমান এইটা দেখাতে হবে, এই যে এস, তাহলে বা এস সমান এখান থেকে কি কমন যাবে 2 পাই আর তুমি কমন নিয়ে নাও, থাকবে এইচ আর এখান থেকে একটা আর থাকবে। এরপর আমাদের টার্গেট কি এই ডান পক্ষটা আনা। ডান পক্ষে দেখো এখানে 2v আছে, আগে দেখতে পেয়েছো 2 আমাদের চলে এসছে। এরপর ভি আনতে গেলে এখানে ভি দেখো পাই আর স্কোয়ার এইচ আছে, এখানে আছে পাই আর, তাহলে একটা এখনো আর এইচ দরকার, তবেই তো এটা আসবে। তাহলে 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর যেমন আছে থাক, এখানে একটা তুমি এইচ আর গুণ করে এইটা ভাগ করে দাও, হবে। এখানে দেখো 2v, ভি কত পাই আর স্কোয়ার এইচ, আমাদের এসছে পাই আর, তাহলে এখন একটা আর দরকার, একটা এইচ দরকার, ওই জন্য আর এইচ গুণ করে এখানে ভাগ করে দিয়েছি। তাহলে 2 পাই এই যে গুণ করে দাও আর স্কোয়ার এইচ, আর এই যে যেটা লিখেছি তুমি আলাদা আলাদা করে লিখে দাও, এইচ আর আর বাই এইচ আর, কোনো অসুবিধা নাই, শুধু একটা গুণ করেছি তার জন্য একটা ভাগ করেছি। তাহলে এইচ এর সঙ্গে এইচ কাটো, আর এর সঙ্গে আর কাটো, এসছে প্রমাণ। এইটার জায়গায় আমরা লিখবো 2v, আর এইটাকে আমরা সাজিয়ে লিখবো, প্রথমে 1/h তারপর 1/r, দেখো প্রমাণ চলে এলো। তাহলে এইভাবেও তুমি করতে পারো, অথবা আমি কি বলেছি ডান পক্ষে যেগুলো আছে ডান পক্ষ থেকেও তুমি বাম পক্ষটা আনতে পারো। আমি একটু দেখিয়ে দিই, দেখো 2v এখানটা আমি করছি, দেখো 2v এর মান কত পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1/h প্লাস 1/r যেটা আছে। তাহলে এইটাকে তুমি লসাগু করে দাও, তাহলে 2 পাই আর স্কোয়ার এইচ, ভিতরে কত হবে উপরে হবে আর প্লাস এইচ আর নিচে হবে এইচ আর। এইটা দেখো এইচ এর সঙ্গে এইচ কাটছে, আর এর সঙ্গে একটা আর কেটে যাচ্ছে, যেটা থাকছে কি থাকছে 2 পাই আর, আর এখানে থাকছে আর প্লাস এইচ, এইটাই দেখো যেটা এসেছিল আমাদের 2 পাই আর, এই যে 2 পাই আর এইচ প্লাস আর বা আর প্লাস এইচ এসছে, এইটা মানেই তো এস। বা তুমি চাইলে এটাকে গুণ করে দাও, তাহলে এইটা চলে আসবে, এইটা যখনই তুমি গুণ করবে এইটা চলে আসবে, আর এইটার জায়গায় তুমি লিখে দাও এস, তাহলেই প্রমাণ। ঠিক আছে, অথবা এইভাবেও তুমি করতে পারো, যেটা তোমার সহজ মনে হবে তুমি সেটাই করবে। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্তই থাক। আর এই পরিমিতি থেকে কিন্তু এই ধরনের অঙ্ক প্রচুর আছে, তোমরা যদি চাও যে আমি পরের ভিডিওটা এই ধরনের অঙ্ক নিয়ে করি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।